আমি 1979 সালে একটা ভগবত দর্শন পাই। আর ভগবত দর্শন পড়ার পরে আমার খুব ভালো লাগে। তারপরে আগে আমার মায়াপুর সম্বন্ধে অভিজ্ঞতা ছিল না, কিন্তু আমি মায়াপুরে নবদ্বীপ হয়ে অনেকবার যাতায়াত করেছি। তো তখন আমার মায়াপুরে আসার খুব ইচ্ছা হলো। 80 সালে মায়াপুরে আসি। মায়াপুরে প্রথম এসে প্রপদের ভজন কুটিরে গৌনিতাইকে দর্শন করে। আর গৌনিতাইকে দর্শন করার পরে রাধা মাধব মন্দিরে যাই। আর তখন তো বড় মন্দির হয়নি, লোটাস বিল্ডিং এর নিচে রাধা মাধব থাকতেন। আর তখন পার্ক পুরোপুরি হয়নি, রাস্তা হয়েছে, কিন্তু পার্কের দুই পাশে কলা গাছ ছিল আর সুন্দর শাকসবজি সব। যখন রাধা মাধবকে দর্শন করলাম, আর ওখানে রাধা মাধবকে দর্শন করার পর অত ভালো লাগলো। তো এরকম ভাবে সারাদিন মায়াপুর ঘোরার পরে ঠিক বিকেলের দিকে আমি আবার যখন ভজন কুটিরে আসছি, তখন গুরুকুলের ছেলেরা খুব সুন্দর গীতা শ্লোক আবৃত্তি করে করে সুলভ কিষেনে আসছিল। তখন সুলভ কিষেন ছিল না, তখন ভক্তদেরই প্রসাদ হল ছিল। তো ওখানে যখন এই বাচ্চাদের শ্লোক আবৃত্তি করতে দেখলাম, আমার খুব ভালো লাগলো। আর তারপরে আমার সঙ্গে আমার দাদা ছিল, আমরা দুই ভাই ছিলাম। তখন আমরা মনে করলাম যে এবার আমরা ফিরে যাব, কিন্তু ওই সময় প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো। আর তার জন্য আমরা বেরিয়ে যেতে পারলাম না। আর ঠিক তখনই সন্ধ্যা ঘনিয়ে আসছে। তো আমরা ভাবলাম যে এরকম ঝড়ের মধ্যে কোথায় যাব। আর সেই সময় একজন ভক্ত, রাধাকান্ত প্রভু ওনার নাম, উনি আমাদের বোঝাতে লাগলো যে কিরকম ভাবে আমরাও ভক্তি জীবন লাভ করতে পারি। তো এরকম ভাবে আমরা ওই রাত্রে ভজন কুটিরে থাকলাম। আর তার পরের দিন আমার দাদা নিভক্তে জয়েন করে। তারপরে কিছুদিন পরে আমি গুরুকুলে জয়েন করি। আর তারপরে 2 বছর পরে আমি সংকীর্তনে যাই। আর সংকীর্তনে থেকে এরকম ভাবে 3-4 বছর সংকীর্তন এবং ভুবনেশ্বর কাটে। ভুবনেশ্বরের থেকে আবার মায়াপুর ফিরে আসি। তো মায়াপুর যখন জয়েন করে, তখন থেকে আমার লক্ষ্য ছিল জননীবাস প্রভু, পঙ্কজনী প্রভুকে যখন দেখতাম যে রাধা মাধবের খুব সুন্দর সিংহার করছে। আর ওই সময় শুধু রাধা মাধব ছিল, তখন পঞ্চতত্ত্ব নৃসিংহদেব আসেনি। তো আমারও ইচ্ছা হলো যে আমি এরকম ভাবে ভগবানের সিংহার করব। আর তারপরে আমার যখন ব্রাহ্মণ দীক্ষা হলো, তারপরে থেকে আমি পূজারিতে জয়েন করি। তারপর থেকে আমি কন্টিনিউ এই মন্দিরের সেবা পুজো করছি। আর মন্দিরের সেবা পূজায় আমার মন বেশি ভালো লাগে। আর এরকম ভাবে আমি কন্টিনিউ সেবা পুজো করছি। তো তারপরে যখন সমাধি মন্দির উদ্বোধন হলো, সমাধি মন্দিরে কে দায়িত্বে আসবে, তখন জননীবাস প্রভু সব পূজারীদের নিয়ে ইষ্টগোষ্ঠী করলেন। আর তখন সব পূজারী আমার নামই উল্লেখ করলো, আমাকে এই সমাধিতে পাঠালেন। তো এরকম ভাবে আমি সমাধিতে আসি। আর সব পূজারীরা আমাকে চয়েস করার কারণ হচ্ছে, আমি এর আগে 1-2টা মন্দিরের পূজারীর দায়িত্ব নিয়েছিলাম, যেরকম ভুবনেশ্বর, শিলচর। তাই জন্য পূজারী
সব পূজারীরা আমাকে এই সমাধিতে পাঠালেন। তো আমরা দুজন প্রথম সমাধিতে আসি, আর এরকম ভাবে সমাধিতেই সেবা পুজো শুরু হয়। তো এরকম ভাবে আমাদের সমাধিতে আসা হয়। তো আমি প্রথম তো বুঝতে পারিনি এই সমাধি মন্দিরে আমি পূজারি থাকবো, কারণ সংকীর্তনে ছিলাম। আর তখন দীর্ঘ সময় সমাধি মন্দিরের কাজ হচ্ছিল। 94 আবার যখন মায়াপুর ঘুরে আসলাম, তখন সমাধি মন্দির উদ্বোধন হলো। আর এই সমাধিতে তখন আমি সেবা প্রাপ্ত হলাম। তখন থেকে সমাধি মন্দিরেই পূজারি আসি। আমাদের সমাধি মন্দিরের মঙ্গল আরতি হয় 4:10। তার আগে 3:30 আমাকে যে রেডি করতে হয়। তারপরে 4:10 প্রপাতকে 4টার আগে উঠিয়ে প্রপাতকে জাগরণ করে প্রপাতকে ভোগ নিবেদন করা হয়, প্রপাতের মঙ্গল আরতি করা হয়। তো এরকম ভাবে প্রথম মঙ্গল আরতি থেকে প্রপাতের সেবা পুজো শুরু হয়। 6:30টার দিকে প্রপাতের শৃঙ্গার করা হয়, ড্রেস চেঞ্জ করা হয়, এবং 7:30 প্রপাতের দর্শন আরতি হয়। 8:30টার দিকে প্রপাতের ব্রেকফাস্টে ভোগ লাগানো হয়। 12টার দিকে প্রপাতের 12:30টার দিকে প্রপাতের রাজভোগ নিবেদন করা হয়। বিকেলে 3:30টার দিকে প্রপাতের ধূপারতি হয়। আর 6টার দিকে সন্ধ্যা আরতি হয়। সন্ধ্যা আরতি অনেক সময় চেঞ্জ হয়। শীতের সময় 15 মিনিট আগে চলে আসে, আর গরমের সময় 15 মিনিট পিছিয়ে চলে যায়। আর লাস্ট 8:30টার দিকে প্রপাতের শয়ন আরতি। প্রথম দিকে তো মায়াপুর খুব একটা উন্নত ছিল না, ছোট্ট। আর পাবলিকের একটা ধারণা ছিল একটা বিদেশি সংস্থা। সেই জন্য বেশিরভাগ যাত্রী তো কমই আসতো, অল্প আসতো। বেশিরভাগ মহাপুর জন্মস্থান ওইদিকে চলে যেত, অল্প এখানে আসতো। যারা ঢুকতো ওদের একটা সন্দেহ ছিল যে একটা বিদেশি সংস্থা, হয়তো এখানে এরা আবার ইন্ডিয়া দখল করার জন্য আছে, এরকম একটা ভাবধারা ছিল প্রথম দিকে। তো এখন আমাদের তো প্রচুর প্রচার হচ্ছে, আর এখন মানুষকে আর বলতে হয় না, ইস্কন থেকে আসলে সকলেই ভালোবাসে। আগে যে একটা খারাপ ভাব, সে ভাবটা এখন নাই। সবাই ইস্কনকে এখন জানে, এবং ভালো ব্যবহার পাওয়াতে হাজার হাজার লোক আছে। আগে সুলভে এত প্রসাদেরও ব্যবস্থা ছিল না, এখন পরবর্তীকালে যখন প্রসাদের আয়োজন করা হয়েছে, এখন হাজার হাজার লোক এখানে প্রসাদ পাচ্ছে। সুন্দর পার্ক, সুন্দর। যখন আরো দর্শনের জায়গা এখানে বৃদ্ধি পেল, তখন মায়াপুর হাজার হাজার লোক এখানে আসতে শুরু করলো। তো এরকম ভাবে যে মানুষের যে একটা ধারণা ছিল, সেই ধারণাটা অনেক চেঞ্জ হয়ে গেল। আর ওই সময় একবার ডাকাত হয়েছিল, আর তার ফলে আমাদের যেহেতু ভক্ত সংখ্যা তখন মাত্র 30-40 এরকম ভক্ত ছিল। রাত্রে আমাদের ডাকাতে এসে রাধা মাধব মন্দিরের গেট ভেঙে ওখানে ছোট বিগ্রহ নিয়ে যাচ্ছিল। আর তার ফলে আমাদের একজন বিদেশি প্রভু, রাঘব প্রভু, এখন উনি মহারাজ আছেন, তো উনি চক্র ভবনের নিচে থাকতেন। আর ওখান থেকে উনি মন্দিরের ঠাকুর রক্ষা করার জন্য উনি ছুটে আসছিলেন, আর ডাকাতরা ওনাকে বোমা বাস্ট করে, তারপরে উনি আহত হয়েছিলেন। এবং পরবর্তীকালে আমাদের যারা সিকিউরিটি ছিল, তখন তো সিকিউরিটি বেশি ছিল না, মাত্র 2 জন ছিল, তো তারাও যখন ফায়ার করে এরকম ভাবে কয়েকজন ডাকাতও নিহত হয়। আর পরবর্তীকালে মায়াপুর আস্তে আস্তে বিকাশ বাড়তে বাড়তে এখন অনেক অনেক বিল্ডিং, অনেক যাত্রী নিবাস,
অনেক প্রসাদের হল। তো এরকম ভাবে মায়াপুর অনেক ডেভেলপ হয়েছে। গোশালা, আগে গোশালায় যাওয়ার কোনো রাস্তা ছিল না। গোশালায় যেতে হলে অনেকটা জল কাদা পাড়িয়ে যেতে হতো। এখন ওখানে সুন্দর, এখন প্রত্যেক লোক মায়াপুরে আসলে আগে সবার প্রশ্ন গোশালা যাওয়ার রাস্তা কোথায়। তারপরে আগে প্রসাদের অত আয়োজন ছিল না, এখন মহাপ্রসাদের অনেক আয়োজন করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও এখন অনুভব হয় যে আরো যদি প্রসাদের আয়োজন থাকে এবং আরো যদি হল থাকে বা আরো যদি গেস্ট রুম থাকে, তাহলে যাত্রী আরো সুন্দরভাবে থাকতে পারে। কিন্তু ফেস্টিভ্যাল, যে কোনো ফেস্টিভ্যালের সময় যাত্রীরা তাদের সাফিসিয়েন্ট রুম পায় না বলে অভিযোগ করে। যে আমাদের খুব ইচ্ছা ছিল মায়াপুর থাকার, কিন্তু যেহেতু এখানে সাফিসিয়েন্ট রুম পায় না, তাই তারা থাকতে পারে না। মায়াপুর আগে অল্প 2-3টা ফ্যামিলি মাত্র ছিল, যারা কি এক প্রকার ব্রহ্মচারীর মতনই জীবনযাপন করত, এবং তারা নিজেরা অনেক পরিশ্রম করত। রান্না করার কাজে মায়েরা রান্না করতেন, প্রভুরা তাঁতের কাজ করতো নিজে হাতে, আর তাদেরকে সামান্য মেনটেনেন্স দেওয়া হতো, তাদের চলতে অসুবিধা হতো। এখন দেখতে পাচ্ছি মায়াপুর যে প্রপাদের একটা পরিকল্পনা ছিল যে ভবিষ্যতে এখানে সুন্দর নগর গড়ে উঠবে। এখন আমাদের এখানে হাজার হাজার ভক্ত তারা নিবাস করছে এবং তাদের পৃথক পৃথক নিবাস রয়েছে, এবং তারা সেখান থেকে এসে মন্দিরে প্রোগ্রামে যোগদান করছে। এটা প্রপাদের একটা পরিকল্পনা ছিল, আর এটা এখন আমরা বাস্তবে দেখতে পাচ্ছি যে সবাই কিরকম ভাবে আশেপাশে থেকেও মন্দিরে সব প্রোগ্রামে যোগদান করছে, এবং এরকম ভাবে তারা আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করছে। তো এটাই প্রপাদের পরিকল্পনা ছিল, আর সেটা বাস্তবে এখনো হচ্ছে।